হ্যালো বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শর্টকাটে ধনী হতে চায়। তারা পরিশ্রম করতে চায় না, পরিশ্রম ছাড়াই তারা চায় তাদের কাছে বস্তা বস্তা টাকা আসুক। কিন্তু শর্টকাটে কি সত্যিই ধনী হওয়া যায়? আর এই শর্টকাট পথে কারাই বা হাঁটে? এমনই এক বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত শর্টকাট মুভিটির কাহিনী দেখে আমাদের প্রত্যেকেরই একবার শিক্ষা নেওয়া উচিত, কারণ আমাদের চারপাশে এমন অনেক ঘটনা অহরহ ঘটে। তো চলুন ভূমিকা আর বড় না করে এবং আপনাদের মাঝে সাসপেন্স না তৈরি করে গল্প শুরু করা যায়। গল্পের শুরুতেই আমরা মুরাদপুর গ্রাম দেখতে পাই, যেখানে মোর্শেদ ভুইয়া নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তি দেখানো হয়, যে কিনা এক গুপ্তধনের সন্ধানে বের হয়ে গুপ্তধন খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে আর ফিরে আসেনি। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই মামুনকে। তার জন্য তার দুই বন্ধু ব্রিজের উপর অপেক্ষা করছিল। আজ তাদের কলেজে পরীক্ষা। মামুন জানতে চায় যে প্রিপারেশন কেমন। তারা জানায় তাদের প্রিপারেশন অনেক ভালো। তারা গুপ্তধন নিয়ে এসেছে, মানে নকল নিয়ে এসেছে। কলেজে যাওয়ার পথে হঠাৎ করে বাইকটা স্টার্ট নেয় না। তখন মামুনের টাকলা বন্ধু মামুনকে খোঁচা মেরে বলে, তোর বাবা এত কিপটে কেন, তোকে তেল কেনারও টাকা দেয় না। এটা শুনে মামুন টাকলা বন্ধুর উপর কিছুটা খেপে যায় আর তাকে না নিয়েই তারা দুজনেই যেতে চায়। তখন আরেক বন্ধু বলে যে ওকে নিয়ে যেতে হবে, কারণ ওর কাছেই তো আছে গুপ্তধন। এবার মামুন তাকে বাইক ঠেলতে বলে। বাইক স্টার্ট হওয়ার পর তারা যখন কলেজের দিকে যাচ্ছিল, হঠাৎ করে টাকলা বন্ধুর পকেট থেকে সব নকল পড়ে যায়। এরপর দ্রুত সেগুলো কুড়িয়ে নিয়ে পরীক্ষা দিতে চলে আসে। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবাই নিজেদের মতো নকল করছিল পরীক্ষায়। এক একজন এক এক স্টাইলে নকল করছিল আর তাদের সাথেই পরীক্ষা দিচ্ছিল লাইলা নামের একটি মেয়ে। হঠাৎ করে স্যার মামুনের পাশে এসে দাঁড়ায় আর মামুনের খাতাটা দেখতে চায়। মামুনের খাতাটা পড়ে সে দেখতে পারে সে বিজ্ঞান পরীক্ষায় ইতিহাসের আনসার করছে। অর্থাৎ আজকে পরীক্ষা হচ্ছে বিজ্ঞানের, অথচ তারা নকল এনেছে ইতিহাস সাবজেক্টের। খাতার মধ্য থেকে নকলটাও পেয়ে যায় স্যার। এরপর স্যার মামুনকে শ্বাসে হল থেকে বের হয়ে যেতে বলে। এই অবস্থায় মামুন তার দুই বন্ধুকে দেখিয়ে দেয় আর বলে, স্যার ওদের কাছেও নকল আছে, ওদেরকেও ধরে। তাদের দুজনের কাছ থেকেও নকল পায়। এরপর তিনজনকে হল থেকে বের করে দেয়। আর যাওয়ার সময় মামুন বারবার লাইলার দিকে তাকাচ্ছিল। এ থেকে আমরা বুঝতে পারি মামুন ও লাইলা একে অপরকে পছন্দ করে। হল থেকে বেরিয়ে তারা তিনজন ফেসবুক লাইভে গিয়ে বলতে থাকে যে নকলের দায়িত্ব কোনো বুড়ো বেটার হাতে দিবেন না, তাহলে এরকম ভুলভাল করে ফেলবে। ঠিক ওই সময় সেখানে লাইলা চলে আসে আর সে মামুনকে নিয়ে একটু দূরে নিয়ে যায় কথা বলার জন্য। মামুনকে বলে, নকল করতে গেলি কেন তুই? এবারও তো আর পাশ করতে পারবি না। আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছিস? বিয়ে শাদী করবো না আমরা? চাকরি বাকরি করতে হবে না তোর? তখন মামুন জানায় যে এত টেনশন করতে হবে না। 6-7 লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করলে কেউ বলবে মাংস কম হয়েছে, কেউ আবার ঠিক মতো দাওয়াত না পাইয়া চিল্লাচিল্লি করবে। এর থেকে ভালো আমরা অনেক ছোটখাটো করে একটা বিয়ের আয়োজন করবো আর ওই টাকা দিয়ে হানিমুনে যাবো মালদ্বীপে। আর মালদ্বীপে যাইয়া তুই ফেসবুকে বানাবে 100 রিলস, আমি বানাবো 100 রিলস। এর থেকে যে টাকা আসবে তাতে আমাকে বিয়ের খরচ উল্টো উল্টো লাভ হয়ে যাবে। এ কথা শুনে লাইলা মামুনের উপর রাগ করে বলে, আমি এত কিছু চাই না, ছোটখাটো একটা চাকরি করে আমারে বিয়ে করলেই চলবো। এরপর লাইলার মন খারাপ দেখে মামুন তার মন ভালো করার জন্য নিয়ে যায় ঘুরতে। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এরপর রাতে মামুন বাড়িতে আসে। মামুনের বাবাকে মামুনের স্যার সবকিছু জানিয়েছে। তাই সে মামুনকে জিজ্ঞাসা করে যে সে পড়াশোনা করবে না তো কি করবে। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি মামুনের মা ছোটবেলায় মারা গিয়েছে। এরপর মামুনের বাবাও অনেক কষ্ট করে অনেক আদর যত্নে মামুনকে বড় করেছে, কোনো কিছুর অভাবে বুঝতে দেয়নি। কিন্তু ছেলের যে পড়াশোনা এত অধপতন এটা সে মেনে নিতে পারছে না। সে মামুনকে বেশ কিছু কথা শোনায়, সাথে এটাও বলে দেয় পড়াশোনা না করলে তোর এ বাড়িতে থাকা হবে না। কিন্তু মামুন সব জানিয়ে দেয় সে পড়াশোনা করবে না, কারণ তার লাগবে প্রচুর টাকা, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আর মামুনের মতো সেটা পড়াশোনা করে কখনোই সম্ভব। সে আরো জানায় যে যে টাকার জন্য তার মায়ের চিকিৎসা হয়নি সেই টাকা সে নিজে দেখে ছাড়বে। আর বাড়িতে তার একটুও ভালো লাগে না, কারণ এই বাড়িতে শান্তি নেই, শুধু অভাব আর অভাব। এরপর সে শার্ট চেঞ্জ করে বাইক নিয়ে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। সে এসে তার বন্ধুদের নিয়ে মদ পান করে। এরপর সে তার বন্ধুদের নিয়ে লাইলাদের বাড়িতে এসে ডাব চুরি করতে। লাইলা তখন বারান্দায় বসেছিল। পুকুর পাড়ে কিছু একটা আওয়াজ হলে লাইলা সেটা তার দুই ভাইকে জানায় আর বলে হয়তো চোর এসেছে, তোমরা যে হাড্ডি গুড্ডি ভেঙে দাও। এরপর তারা যখন পুকুর পাড়ে চলে যায় মামুন আসে লাইলার কাছে। মামুনকে দেখে লাইলা জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? মামুন বলে, তোরে দেখতে আইছি। তখন লাইলা বলে, আমারে দেখতে আইসোস নাকি ডাব চুরি করতে আসছো? আর সে তখন মামুনের শরীর থেকে মদের গন্ধ পায়। লাইলা তখন মামুনকে বলে সেখান থেকে
থেকে চলে যেতে। মামুন চলে যেতে চায় না, কিন্তু লায়লা যখন তার ভাইদেরকে ডাকতে থাকে তখন মামুন সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই মামুন যখন মোবাইলে রিলস দেখছে তখন তার সামনে একটা ভিডিও আসে। সেই ভিডিওতে এক লোক বলছে শর্টকাটে বড় লোক হতে চান তাহলে গুপ্তধন খুঁজতে বের হয়ে যান। আশেপাশে যত ক্ষেত, জঙ্গল, খামার, মাঠ রয়েছে সব জায়গায় খুঁজে দেখেন, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। এরপর সিনশিপ আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই লায়লার বাবা লতিফ মেম্বারকে। সে এবারে চেয়ারম্যান পদপ্রার্থী। গ্রামবাসীকে জানায় তাকে যদি চেয়ারম্যান করা হয় তাহলে সে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকবে। তারা যদি তাকে চেয়ারম্যানের পদে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে সে আমৃত্যু তাদের সেবা করে যাবে। এরপর আমরা আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারকে দেখতে পাই। সে একটা বাবার খোঁজ পেয়েছে যার বয়স নাকি 300 বছর, কিন্তু তাকে দেখলে মনে হয় 35 বছর। এরকম একজন বাবার সে ইন্টারভিউ নিতে যায়। তখন সে বাবা জানায় যে কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ 12 বছর তার বাম হাত উপরে রেখে সাধনা করেছে, তারপর সে বর পেয়েছে। সে অনেক কিছু সমস্যা সমাধান করে দিয়ে থাকে। সে জানায় সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, পড়ালেখায় অমনোযোগী, নেশা থেকে মুক্তি আর অনেক কিছু সমাধান নাকি তার কাছে আছে। তখন আনোয়ার বলে আপনি নিজেই তো নেশার মধ্যে ডুবে আছেন, আপনি কিভাবে সমাধান দিবেন? একথা শুনে সে আনোয়ারকে একটা ঝাড়ি মারে। আনোয়ার থেকে প্রশ্ন করে দীর্ঘ 12 বছর যখন আপনি আপনার বাম হাত উপরে রেখে সাধনা করেছিলেন তখন আপনি হাগুমতি করলে কিভাবে করতেন? একথা শুনে বাবা রেগে যায় আর তাকে একটা দৌড়ানি দেয়। এরপর মামুন আসে তার বন্ধুদের নিয়ে চা খেতে। আনোয়ারকে সেখান থেকে দৌড় দিয়ে দেখলে মামুন তাকে ডাক দেয়। এরপর বোট খেলতে গিয়ে মামুন আনোয়ারকে বলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞামো, কিন্তু ভেজাল ইনফরমেশন দিতে পারবেন না। তখন আনোয়ার জানায় সে একজন সাংবাদিক, সে কেন ভেজাল ইনফরমেশন দিবে? মামুন জানায় কয়েকদিন আগে যে ভেজাল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার অফিস ভাঙচুর হয়েছিল। তখন আনোয়ার কোনো মতে কথাটা কাটিয়ে নেয় আর মামুনকে বলে কি জিগাবি জিগা। মামুন বলে আচ্ছা ভাই, আমাদের এলাকায় কি গুপ্তধন থাকতে পারে? তখন আনোয়ার জানায় আছে তো, এটা তো বর্ডার এলাকা, দেশভাগের সময় তো জানমাল নিয়ে পালাইতে পারে না, কোনো রকমে জান নিয়ে পালাইছে। যাওয়ার আগে তাদের যে সম্পদ, টাকা পয়সা এ সবকিছুই মাটির নিচে গর্তে রাইখা গেছে, কিন্তু তারা তো আর পরবর্তীতে ফিরে আসে নাই, তাই মাটির নিচে অবশ্য গুপ্তধন আছে। সে আরো জানায় কিছু পদের সাপ আছে যারা রাত্রে বেলায় আস্তে আস্তে বের হয়, তখন তাদের মাথায় থাকে একটা মণি, এই মণিটারই হচ্ছে অনেক দাম। তখন মামুন জিজ্ঞাসা করে আপনি কি নিজের চোখে দেখেছেন? সে জানায় 3-3 বার দেখেছি, একবার তো নিতেই গিয়েছিলাম কিন্তু একদম শেষ সময় নিতে পারি নাই। ওই সময় সেখান থেকে লতিফ মেম্বারের মিছিল যাচ্ছিল আর এই সুযোগে মামুন আসে লাইলার সাথে কথা বলতে। মামুন মজা করে লাইলাকে জানাই যে সে লাইলার বাসায় ঘর জামাই থাকতে চায়। লাইলা চাকরি করবে আর মামুন ঘর জামাই হিসেবে থাকবে, কিন্তু লাইলা সাফ জানিয়ে দেয় এখন যদি মামুন ছোটখাটো কোনো চাকরি না নেয় তাহলে তার বাপ ভাই কোনোদিনও মেনে নেবে না মামুন যখন লাইলার বাপ ভাইকে নিয়ে কথা বলছিল তখন পেছন থেকে লাইলার 2 ভাই এসে তাদেরকে একসাথে দেখে ফেলে আর মামুনকে ধরে নিয়ে অনেক মারধর করতে থাকে। তখন লাইলার বাবা এসে মামুনকে কিছু টাকা দিয়ে লাইলাকে ছেড়ে দিতে বলে। তখন লাইলা মামুনের হাত থেকে টাকাগুলো নিয়ে তার বাবাকে বলে তুমি এই টাকা দিয়ে আমাদের প্রেম কিনতে পারবে না। এই বলে সে টাকাগুলো তার বাবাকে ফেরত দেয়। মামুনকে তখন তারা মারতে থাকে আর মামুন যাওয়ার সময় বলে যায় সে লাইলাকে বিয়ে করে এই বাড়ি থেকে নিয়ে যাবে। রাতের বেলায় মামুন আবারও রিলস দেখতে পায়। সেই লোক বলছে আর কত সময় নষ্ট করবি, শর্টকাটে বড় লোক হইতে চাইলে এখনই খুঁজে বের কর গুপ্তধন। এরপর মামুন তার দাদার পুরনো এক বাক্স খুঁজে বের করে আর সেখানে একটি ম্যাপ খুঁজে পায়, যে ম্যাপ ধরে তার দাদা গুপ্তধন খুঁজতে বের হয়েছিল। এরপর মামুন সেই ম্যাপ নিয়ে তার 2 বন্ধুকে দেখায় আর তারা তখন মামুনের দাদার সেই ম্যাপ দেখে অনেক হাসি ঠাট্টা করে। তারা বলে এই দেখে মনে হচ্ছে তোর দাদার এক্স-রে রিপোর্ট, তোর দাদা এই ম্যাপ দেখে গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিল, এখন তুইও পাগল হবি। টাকলা বন্ধু বলে আমি আমার দাদার কাছ থেকে শুনেছি তোর দাদা গুপ্তধন খুঁজতে খুঁজতে একদম নিখোঁজ হয়ে গেছে। এরপর মামুন তার পকেট থেকে একটা মোহর বের করে যেটা সে তার দাদার সেই ম্যাপের ভিতর পেয়েছিল। এই মোহর দেখে তার 2 বন্ধু তো অনেক খুশি হয়ে যায় আর বলে আমরা তো কোটিপতি হয়ে গেছি রে মামুন। তখন মামুন জানায় এক মোহরে আমরা কোটিপতি হব না, আমাদের এই মোহরের পুরো কলসিটাই লাগবে। তখন তার বন্ধুরা জানায় যে এগুলো তো জেনভূত পাহারা দেয়, আমরা কি পরে বাঁচতে পারবো? তখন তারা সবাই ঠিক করে যে গুপ্তধন পেলে তারা সবাই আমেরিকা চলে যাবে, তাহলে তো আর জেনভূতের ভয় থাকবে না। এরপর তারা ম্যাপ দেখে গুপ্তধনের জায়গা খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা ম্যাপ অনুযায়ী গুপ্তধনের জায়গাটি খুঁজে পায়। টাকলা বন্ধু মামুনকে বলে যে রাত্রেবেলায় গুপ্তধন খুঁজতে, আর এখন মাটি খুঁজলে সবাই দেখে ফেলবে। কিন্তু মামুন ও তার আর এক বন্ধু তার এই কথায় কোনো পাত্তাই দেয় না। তারা বলে শুভ কাজে দেরি করতে নেই, আর এজন্য তারা দিনের বেলাতে মাটি খুঁড়তে শুরু করে। 2 জন মাটি খুঁড়তে থাকে আর একজন পাহারা দিতে থাকে যে কেউ আসছে কিনা। হঠাৎ করে জমির মালিক চলে আসে আর সে জানায় যে তারা কেন তার জমির মাটি খুঁড়ছে। মামুন
মামুন আর তার বন্ধুরা মিলে তাকে উল্টাপুল্টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। শেষমেশ বলতে বাধ্য হয় যে একটা গুপ্তধনের সন্ধানে তারা এই জমি করছে, আর ম্যাপটা দেখিয়ে বলে যে আমার দাদার গুপ্তধনের একটা পয়েন্ট পাইছি, যেই পয়েন্ট আপনার এই জমিতেই। এই কথা শুনে লোভী দাদু রাজি হয়ে যায় আর 50-50 শেয়ারে তাদের জমি করতে দিতে রাজি হয়। তবে মামুন জানায় যে আপনি এই কথাটা আর কাউকেই বলতে পারবেন না। তখন সে জমির মালিক বলে তোরা তোদের কাজ করতে থাক, আমার জমির ত্রিসীমানা আমি কাউকে আসতে দিব না। এরপর তারা তিনজন খুব দ্রুত গতিতে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর আর একটা লোক আসে সেখানে আর বলে এখানে মাটি কোপাইতেছো কেন? তখন জমির মালিক বলে আমার বাড়ির উঠানে মাটি ফেলবো। তখন সেই লোক বলে উঠানে ছোট্ট একটা জায়গা পূরণ করার জন্য এত মাটি লাগবে নাকি? এই কথা শুনে জমির মালিকের রাগ হয় আর সে তাকে তাড়িয়ে দেয় সেখান থেকে। একটু পর সেই লোক বাজারে এসে মুরব্বীদের সাথে এই বিষয়টা শেয়ার করে আর বলে মনে হয় গুপ্তধন পাইছে। তখন এক মুরব্বী মামুনকে উদ্দেশ্য করে বলে ওর দাদা যেমন গুপ্তধন খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিল, ও নিজেও পাগল হবে। ঠিক তখন ওই জায়গায় উপস্থিত ছিল আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ারও। সে ওই লোকটাকে বলে আচ্ছা ওই জায়গায় যে গুপ্তধন আছে এটা ওরা জানলো কেমনে? তখন সেই লোক বলে কেন, ওর দাদারও তো এই কাজ করতো, ওর দাদার ম্যাপ দেখে পাইছে। এই কথা শুনে আনোয়ার টিভির সাংবাদিক তার বসকে ফোন করে জানিয়ে দেয় যে আজকে একটা গরম খবর আছে, এই খবরটা পাবলিক করলে নিশ্চিত ভাইরাল হবে, আর যদি খবর ভাইরাল হয় তাহলে তার চাকরিটা পার্মানেন্ট করে দিতে হবে। বস তাকে জানায় ঠিক আছে দেখছি ব্যাপারটা। এরপর আমরা দেখি জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে গ্রামবাসী আসে মামুনের গুপ্তধন খোঁজা দেখতে। কেউ চানাচুর, কেউ ঝালমুড়ি নিয়ে এসে সেখানে দোকানপাট বসিয়ে দেয়। আর এই অবস্থা থেকে মামুন ও তার বন্ধুরা কাজ থামিয়ে দেয়, কারণ তারাও অবাক এত মানুষ কিভাবে তাদের এই ব্যাপারটা জানলো। ঠিক সেই সময় আবারও আনোয়ার টিভির সাংবাদিক আনোয়ার আসে আর সে বিষয়টা নিয়ে নিউজ কভার করতে থাকে। সে মামুনকে জিজ্ঞাসা করে আপনারা কিভাবে জানলেন যে এখানে গুপ্তধন আছে? কিন্তু মামুন ও তার বন্ধুরা কেউই কথা বলতে চায় না, সবাই ক্যামেরা অফ করতে বলে। জমির মালিক আনোয়ারকে তাড়িয়ে দিতে চাইলেও আনোয়ার সেখান থেকে যায় না। সে মামুনের কাছে তার দাদুর সেই গুপ্তধনের ম্যাপটা দেখতে চায়। মামুন ও তার বন্ধুরা কি করবে কি বলবে কিছুই জানে না, কিছুই বুঝতে পারছিল না। বাধ্য হয়ে মামুন তখন জানায় একটা গুপ্তধনের সন্ধান পেয়েছি, আর যদি সেই গুপ্তধনটা তারা পেয়ে যায় তাহলে তারা নিজেদের কিছু রেখে বাকিগুলো এলাকার উন্নয়নের জন্য তারা বিলিয়ে দেবে। একথা শুনে গ্রামবাসী তো অনেক খুশি হয়ে হাততালি দিতে থাকে আর তাদের এই নিউজটা রাতারাতি ভাইরালও হয়ে যায় এবং আনোয়ার টিভির সাংবাদিকও বেশ প্রশংসিত হয়। রাতের বেলায় দেখা যায় সেখানে জমজমাট অবস্থা, একদম মেলা বসে গেছে, চারিদিকে মানুষ আর মানুষ আর দোকানপাট, একটু দূরে দূরেই গান বাজনার আওয়াজ, মানে দূর দূরান্ত থেকে গ্রামবাসী এসেছে তাদের গুপ্তধন খুঁজে দেখতে। এই অবস্থা দেখে তার সেই বন্ধু বলে তোরা কইছিলাম কাছে দিনের বেলায় না করতে, রাতের বেলায় করতে, তাহলে লোকজন এত জানাজানি হতো না। তখন মামুন বলে এত কিছু হয়ে যাবে এটা তো চিন্তাই করিনি, আর বলে মাথায় একটা বুদ্ধি আইছে, আমরা যা পাই সেটা আমরা তিনজন আগে পকেটে ঢুকামো, তারপর যা বিলানোর বিলামো। তখন তার এক বন্ধু বলে এই টাকা দিয়ে কি আমরা আমেরিকা যাইতে পারবো? মামুন বলে যেটা পাইতেছস ওইটাই অনেক, একটু পর সেটাও পাবি না। তাই তারা আর একটু মাটি খুঁড়তে শুরু করে আর সাংবাদিকরা এসে সেখানে লাইভ টেলিকাস্ট করে। এদিকে বাজারে মামুনের বাবাকে লাইলার বাবা জানায় আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, দুজনে দুজনকে যেহেতু পছন্দ করে আমি আর বাধা দেয় আর কি, তাই ঠিক করেছি সামনের মাসের 22 তারিখে ওদের বিয়া দিয়ে দিব, আপনারও দাওয়াত রইল। তখন মামুনের বাবা সকলের উদ্দেশ্য করে বলে মেম্বার সাহেব এক কথার মানুষ, উনি যেহেতু আমার কাছে ওনার মেয়ের বিয়ের কথা বলেছে, আমার ছেলের সাথে বিয়ে দিবে, তাহলে বিয়ে দিবেই, আপনাদের সকলের দাওয়াত রইল। মূলত লাইলার বাবা গুপ্তধনের লোভে মামুনের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। এদিকে দেখা যায় মামুন ও তার বন্ধুরা মাটি কুপিয়ে যাচ্ছে, জনমানুষের ভিড়ে এক পাশে বসে সেই ভণ্ড বাবা লোকেদের সেবা দেন নেমে ভণ্ডামি করছে। তখন সেখানে লাইলার বাবা, লাইলাও তার ভাইয়েরা আসে। লাইলার বাবা এসে মামুনকে জানায় গুপ্তধন খোঁজার সব ধরনের কাজে সে সহায়তা করবে। সে মামুনকে গুপ্তধন খোঁজার কাজ চালিয়ে যেতে বলে। গ্রামবাসীর উদ্দেশ্যে লাইলার বাবা বলে গ্রামের ভদ্র একটা ছেলে মামুন, সে গুপ্তধন পেলে আপনাদেরকে বিলিয়ে দিবে, কিন্তু এটা বললেই তো সম্ভব হয় না, কারণ এটার সাথে অনেক কর্ম পরিস্থিতি রয়েছে যেটা মামুনের একা পারবে না। তাই আমি যদি আপনাদের চেয়ারম্যান হই তাহলে সরকারের সাথে আমি সহমত করে এই কাজে আমি মামুনকে সহায়তা করব এবং আপনাদের মাঝে সুসম্পূর্ণ করে গুপ্তধন বিলিয়ে দেব। মানে সে এখানেও নিজে চেয়ারম্যানের পদপ্রার্থীর প্রচারণা চালিয়ে নিল। বাবার একথা শুনে লাইলা অনেক খুশি খুশি হয় আর সে মামুনকে নিয়ে যায় কথা বলতে। সে মামুনকে বলে গুপ্তধন বলতে কি কিছু আছে? আমার তো বিশ্বাস হয় না। মামুন জানায় তুই এত টেনশন করিস না, আমি তোরে ঠিকই বউ করে আনবো, তুই কোথায় হানিমুন করবি সেটা ঠিক কর। এরপর সবাই মিলে গুপ্তধনের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ করেই মামুনের কিসের জন্য
একটা কোপ লাগে আর ঝন করে একটি শব্দ হয়। সবাই মনে করে এই বুঝি গুপ্তধন পাওয়া গেল। তারা পায় বাক্সের মতো কিছু একটা। এটি খুলে তারা দেখতে পায় লাল রঙের একটা আন্ডারওয়্যার, আর তার মধ্যে একটা সাদা চিরকুটে লেখা ছিল। সেখানে লেখা ছিল, এভাবে গুপ্তধন পেয়ে বড়লোক হওয়া যায় না, ধনী হতে গেলে পরিশ্রম করে আয় করতে হয়। আর এই লেখা পড়ে তারা তিনজনের মাথায় হাত। বিশেষ করে মামুন একবারে ভেঙে পড়ে আর সে হতাশ হয়ে বসে পড়ে। আর লাইলার বাবা যখন জানতে পারে যে গুপ্তধন নামে কিছুই নেই এখানে, তখন সে লাইলাকে টেনে হিসেবে বাড়িতে নিয়ে যায়। লাইলার মামুনের বিয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। মামুন হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। একে একে সবাই সেখান থেকে চলে যায়, শুধু একা থাকে মামুন। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ধনী হতে হলে সুশিক্ষিত হতে হবে, সাথে থাকতে হবে পরিশ্রম করার ক্ষমতা এবং মানসিকতা। একজন পরিশ্রমী মানুষই পারে সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছাতে। তাই আমাদের উচিত কোনো শর্টকাট রাস্তা অনুসরণ না করে পরিশ্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছানো। আজকের মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং মুভিটি এখনো দেখে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।